কেন যোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না? এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হইছে এখন? না না, তার মানে আপনি তো এটাতে এগ্রি করছেন ভাই। আরে ভাই এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি এটা উচিত কি উচিত না? ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আপনি যদি মনে করেন একটা লোক 6000 পাতার সিভি আছে, তার 50টা ডিগ্রি আছে, যোগ্য, আমি মনে করি না সে বেসিক জিনিস বুঝে না। খুব অন্যায় হয়েছে, উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো। এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি। রনি ভাই কিন্তু আজকে কাইন্ড অফ ওই কাজটাই করার চেষ্টা করছেন যে উনি এটা একদম আমি বলি না বিএনপি লোক হলো তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আপনি একবারও পরিষ্কার করে বলেন নাই যে একবার না, বহুবার বলছি আমি। প্রধানমন্ত্রী বলেছেন যে মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং তখন বলা হয়েছে এটা কি কর্নেল তাহেরের কবিতার বিষয়ে অভিযোগ, তখন বলেছে হ্যাঁ সেটাও একটা অভিযোগ, এই জন্য তাকে আপাতত পুরস্কার দেওয়া হয়নি, আমরা অভিযোগ যাচাই করে দেখবো। এটা প্রথম আলোর 26শে ফেব্রুয়ারির নিউজ। আমি বলি আমি এখানে আরো নিউজ আছে, সেইটা বলা হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে, এবং বাংলা একাডেমি একটা সাহিত্য প্রতিষ্ঠানতেই পরিচয় করে দিতে চাই তাদের সাথে। আমার ঠিক বাদিকে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন, রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন ডক্টর মনীষা চক্রবর্তী, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সারওয়ার তুষার, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে স্পষ্ট। তিনি যেখানেই যান সেখানেই মানুষ তাদের বলছে যে আপনারা হারেননি, আপনাদেরকে হারিয়ে দেয়া হয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে অন্যবারের মতো ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, সহিংসতা বড় ঘটনা ছিল না, কিন্তু আমরা মনে করি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন, কিন্তু নির্বাচনের পরে ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঘটনা ঘটেছে, ফলাফল ঘোষণার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে 4 জন প্রার্থী পৃথকভাবে 4টি নির্বাচনে আবেদন করেছেন হাইকোর্টে। 3 জন জামাত ইসলামের, 1 জন বিএনপির। ভোট কারচুপির অভিযোগ এনসিপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরাই করছে। বিএনপি দলীয়ভাবে জোর দিয়ে বলছে না, যেহেতু তারা অনেক বেশি আসন পেয়ে জয়ী হয়েছে তাই হয়তো বলা যায়। কিন্তু হেরে যাওয়া এই দলের এই যে জোটের পক্ষ থেকে কারচুপির অভিযোগ, এটা তো সবসময় আমরা দেখে আসছি, এবারও তার ব্যতিক্রম দেখলাম না। ফলাফল মেনে নেওয়ার পরও কেন ব্যতিক্রম কিছু করতে পারলো না? আপনাকে ধন্যবাদ। ফলাফল যে মেনে নেওয়া হয়েছে বা মেনে নিয়েছি আমরা, এটা তো একটা ব্যতিক্রম ব্যাপার। সাধারণত ইলেকশনের পরে কি হয়, বিরোধী দল সকালবেলা ইলেকশনের দিন দুপুর 12টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে বলে যে ইলেকশন ভালো হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমরা ইলেকশন থেকে নিজেদেরকে উইথড্র করলাম। এটাই আমরা দেখি। তো এবার তো যেটা গোলাম পরওয়ার সাহেবের যে কথাটা আপনি কোট করলেন, সেখানে তো তিনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে ফিল্ড পর্যায়ে, এবং এটা আমারও অভিজ্ঞতা যে মানুষ ভোট দিতে পেরেছে, কোনো ধরনের সহিংসতা হয় নাই। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে ভয় ভীতি দেখানো সেগুলো ছিল, সেগুলো সবসময় থাকে, কিন্তু সেটা মাত্রাগত দিক থেকে অনেক কম, মানে বাংলাদেশে ইলেকশনের যে বাস্তবতা সেখান থেকে অনেক কম। কিন্তু ইলেকশনের আপনার দিন যত গড়িয়েছে শেষের দিকে এসে বিকালে বা সন্ধ্যার দিকে, তখন কিছু কিছু আসন থেকে এই ধরনের আপত্তি আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে আমাদের দিক থেকে ঢাকা 8-এ এরকম অভিযোগ আমরা করেছি, এবং সেটা আমরা বলেছি যে এটা আমরা মানে রিকাউন্টিং চাই, যদিও গেজেট প্রকাশ হয়ে গেছে। আপনি দেখবেন যে এইটাকে শুধু এই যে জামায়াত ইসলামী বলছে, আমি যেহেতু আমার সম্ভবত আদালতও কয়েকটা আসনের ওই সমস্ত ব্যালট পেপারকে হেফাজতে নেওয়ার কথা বলেছে, ফলে এটা যেহেতু আদালতের এখন বিচারাধীন থাকবে বিষয়টা, আমরা পুরো ব্যাপারটা দেখব, তারপরে আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা সেটা বলা যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ 2008 সালের যে নির্বাচনটাকে আমরা সর্বশেষ গ্রহণযোগ্য হিসেবে ধরে নিয়েছিলাম, ওই নির্বাচনেও কিন্তু পরবর্তী ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক আলোচনা আছে এবং এখনো আছে। এটা আপনি দেখবেন কারচুপির অভিযোগ তো কমন, কিন্তু ইঞ্জিনিয়ারিং যখন ফলাফলে বলা হয় তখন ফলাফলে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন। দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনার দেখবেন ইসি একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে ওই একত্রীকরণের, যে সব একত্রে এনে তারপরে রেজাল্ট ঘোষণা করা, এটা কিন্তু তখন অনেকগুলো দল আপত্তি জানিয়েছে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রশাসন বিশেষত জনপ্রশাসনের তরফ থেকে রিটার্নিং অফিসার যেন না দেওয়া হয়, তথা ওই জেলা প্রশাসকরা বাই ডিফল্ট আপনার রিটার্নিং অফিসার হয়ে যাচ্ছে, এটা বিরোধিতা করেছিল। কারণ এখানে কোনো ক্রস চেকের কোনো সুযোগ থাকছে না। একই প্রশাসন, যে প্রশাসনের আন্ডারে ইলেকশন কন্ডাক্টেড হয়েছে ওই প্রশাসনই আপনাকে রেজাল্ট জানাচ্ছে, ফলে এখানে আরেকটা অন্য কোনো ধরনের পথকে এইখানে ব্যবহার করলে ভালো হতো, এরকম একটা মতামত ছিল। কিন্তু এই প্রশ্নে এখন এই যে এখনকার যে বাস্তবতা, সেটাতে আমি বলি যে আপনি দেখবেন সুজনের বদিউল আলম মজুমদার সাহেব, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে ইলেকশন কমিশনকে একটা অভিযোগ করেছেন যে যখনই কিনা অভিযোগ এসছে তখনই তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট
প্রকাশ করে আপনার ইলেকশন কমিশন কিন্তু হাত সাফাই বা তাদের দায়িত্ব শেষ করেছে, কিন্তু তাদের উচিত ছিল অভিযোগগুলো আমলে নিয়ে এই ব্যাপারগুলো প্রক্রিয়াধীন রাখা। ইন দ্য মিন টাইম সরকার গঠন হবে, সরকার শপথ নেবে, এইসব চলবে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনি যখনই অভিযোগগুলো আসলো তখনই আপনি দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে দিলেন, তাতে করে আপনার মানে ইনভলভমেন্ট আছে কিনা এটার মধ্যে, এই প্রশ্ন কিন্তু কেউ কেউ করতে পারে। তো সেটা এই ক্ষেত্রে ঘটেছে। এখন আর বাকি জিনিসগুলো হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে আরও সময় লাগবে এটা বুঝতে। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে বা আমার বোঝাপড়াটা হলো যে আপনার যদি এই ধরনের কিছু ঘটে থাকে তাহলে এটা আপনি যত ধামাচাপাই দিতে চান না কেন, এটা শেষ পর্যন্ত ধামাচাপা দেওয়া যাবে না। আর যদি এরকম কিছু ঘটে না থাকে তাহলে আপনি অভিযোগ করলেও সেটা আসলে শেষ পর্যন্ত ধোপে টিকবে না, এরকম আমার কাছে। সারওয়ার তুষার, আসবো আবার আপনার কাছে। মনীষা চক্রবর্তী, এই প্রসঙ্গে বলতে চাই যে এই ইলেকশনে কি ইঞ্জিনিয়ারিং আপনার চোখে পড়েছে? আমরা শুনছিলাম জামাতের মিয়া গোলাম পরওয়ার বলছিলেন যে অনেক ইঞ্জিনিয়ারিং চোখে পড়ছে, এবং সারওয়ার তুষারও যেটি যোগ করছিলেন। আপনার চোখে কি এরকম কিছু অনিয়ম ধরা পড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। তবে বিষয়টি হচ্ছে যে আসলে ইঞ্জিনিয়ারিং শব্দটি আমরা আমাদের দল বা জোটের পক্ষ থেকে সেভাবে ব্যবহার করিনি, কিন্তু আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে নির্বাচনকে নিরপেক্ষ বলার ক্ষেত্রে এখানে আসলে পরিপূর্ণ নিরপেক্ষতা ছিল সেটা বলা যাবে না। সেটার বেশ কিছু কারণ রয়েছে। কারণ প্রথমত দেখেন যে সাম্প্রদায়িক যে কার্ডটি সেটা আসলে এই নির্বাচনে যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য যথেষ্টই ক্ষতিকর বলে আমরা মনে করি। এবং আরও দেখেছি আমরা যে এখানে আসলে যে সবসময় আমরা যেটা বলি যে পেশি শক্তি বা কালো টাকার যে প্রভাব সেটা কিন্তু এবারের নির্বাচনেও আমরা প্রয়োগ হতে দেখেছি, যে কারণে বিভিন্ন আসনে আমরা দেখেছি যে অনেক ধরনের মানুষরা কিন্তু ভোট দিতে যেতেই এক ধরনের ভয়ের মধ্যে তারা ছিলেন, এবং ভোটার টার্ন আউট কম হওয়ার পেছনেও কিন্তু এই ধরনের নানান কারণ রয়েছে। আমরা দেখি যে ভোটার টার্ন আউট আমরা ন্যাশনালি দেখি অনেক সিটে কিন্তু তার চেয়ে অনেক কম ভোটাররা গিয়েছেন। 58% হচ্ছে এখানে আপনার ন্যাশনাল টার্ন আউট, যেটা গড় ধরা হচ্ছে, কিন্তু তার থেকে অনেক কম কিন্তু যেমন আমি যে আসনে নির্বাচন করেছিলাম বরিশাল 5 আসনে, সেখানে কিন্তু 52% হচ্ছে ভোটার টার্ন আউট হয়েছে। এবং এখানে বিভিন্ন জায়গায় এই যে ভোটার যাওয়ার সংখ্যাটা কমে গেছে, সেজন্য গণতান্ত্রিক একটা পরিবেশের অভাব সেটা আসলে এখানে শুরু থেকে ছিল বলে আমরা মনে করি। এমন কিছু চোখে পড়েছে যেটা দেখে মনে হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই অভিযোগ সত্যি? না, ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এটা আমরা অভিযোগ করিই নাই, ফলে এটা সত্যতা প্রমাণ করার জন্য তো আমাদের এত ব্যস্ততা নাই। এটা যাদের ব্যস্ততা আছে তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত ইলেকশনগুলি যেভাবে হয়, কালো টাকার প্রভাব থাকে, পেশি শক্তির প্রভাব থাকে, সেই বিষয়গুলি এই ইলেকশনেও ছিল। এবং সাম্প্রদায়িক কার্ডটি যেভাবে খেলা হয়েছে, সাম্প্রদায়িক প্রচারণা যেভাবে করা হয়েছে, জান্নাতের টিকিট যেভাবে বিক্রি করা হয়েছে, যেভাবে করে হচ্ছে এখানে এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে নির্বাচনে, এবং সেখানে বেশ কয়েকটি বড় বড় শক্তি আসলে এই ধরনের প্রচারণা করার মধ্য থেকে একটা গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশটিকে ক্ষতিগ্রস্ত করেছেন। এবং জনগণের মধ্যে নির্বাচনের যে একটা নিরাপত্তার যে অনুভূতি, সেটা অনেক জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি হয়েছে মানসিকভাবে। আচ্ছা, আপনি তো সংসদ নির্বাচনের আগেও তো আপনি সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন, বরিশালে নয় সারা বাংলাদেশেই বলা যায় আপনি পরিচিত মুখ। কিন্তু বিভিন্ন দলের, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন আমরা দেখি চাঁদাবাজি, পেশি শক্তির ব্যবহার, এই যেগুলো বলছিলেন আপনি, কালো টাকার যে ব্যবহার, এই ধরনের অভিযোগ থাকার পরও কিন্তু তারা নির্বাচনে জয়ী হয়। এই অভিযোগগুলো না থাকার পরও ডক্টর মনীষা চক্রবর্তী কেন ভোটে জয়ী হয় না? এই ব্যাপারটি কি বুঝতে পেরেছেন কিনা? কারণ কোনো খুঁজে পেয়েছেন কিনা? দেখুন, এটা তো নির্বাচনের প্রভাবিত করার ক্ষেত্রেই তো এই শক্তিগুলি ব্যবহার হয়। আপনি যদি নির্বাচনের দিন কয়েক কোটি টাকা একটা আসনে ব্যয় হতে দেখেন বা ব্যয় করতে দেখেন, আচরণবিধিটা যদি মানা হতো তাহলে কিন্তু এই টাকাটি কোনোভাবেই ব্যয় হতে দেওয়ার কথা নয়। আমাদের আচরণবিধিতে বলা আছে, এবারে তো অনেক সংশোধন করে টাকাটা বাড়ানো হয়েছে, যে ভোটার প্রতি 10 টাকা। ভোটার প্রতি 10 টাকা কি বড় দলগুলি খরচ করেছেন? তারা আসলে ভোটার প্রতি বা ভোট কেন্দ্রের প্রতি আসলে কত টাকা খরচ করেছেন সেটা তো আমরা যারা মাঠে ছিলাম আমরা বুঝতে পেরেছি। কোনোদিন আমরা কি দেখেছি যে সেই টাকা বেশি ব্যয় করার জন্য কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা এবার প্যানাফ্লেক্সের ব্যানার নিষিদ্ধ ছিল, আপনি আচরণবিধিটা পড়লেই দেখবেন। সেই পিভিসি ব্যানার দিয়ে তো পুরো বাংলাদেশ ছেয়ে ফেলা হয়েছে। একটা কি কোথাও অ্যাকশন নেওয়া হয়েছে এই বিষয়ে? আপনারা কি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, আমরা 2টা অভিযোগ করেছি, এবং অভিযোগের ব্যাপারটি ছিল খুবই ইন্টারেস্টিং। আমরা 25 তারিখ অভিযোগ করেছি, 5 তারিখে সেটা একটা রেসপন্স পেয়েছি, 8 তারিখে আমাদের সাক্ষ্য প্রমাণ দিতে বলা হয়েছে, 8 তারিখ সাক্ষ্য প্রমাণ দেওয়ার পর সেটা আবার সাক্ষ্য প্রমাণ দিতে বলা হয়েছে, যেখানে 12 তারিখ ইলেকশন। তো আসলে এই অভিযোগের যে বিষয়টি, সেটাকে ডিল করার যে উদাহরণগুলি, সেটা থেকেই বোঝা যায় যে আসলে সরকার এখানে প্রধান 2টা জোটের পক্ষে তারা এক ধরনের অবস্থান নিয়ে রেখেছিল, এবং সেই যে সেই প্রভাবটা আসলে নির্বাচনেও আমরা
দেখেছি আমরা মোটেই মনে করি না যে এটা প্রভাবমুক্ত নির্বাচন। তবে তুলনামূলকভাবে যেহেতু নির্বাচনের দিন কোনো বড় সহিংসতা হয়নি বা আমাদের গত 17 বছরের যে এক্সপেরিয়েন্স বা আমি 18 সালেও যখন আমরা নির্বাচন করেছি তখনও তো যেভাবে আসলে মানুষের গিয়ে কষ্ট করে সিল দিতে হয়নি। ভোটকে সুষ্ঠু বলবেন কিনা? আপাতত সুষ্ঠু, কিন্তু একেবারে পরিপূর্ণ নিরপেক্ষ বা এখানে গণতান্ত্রিক পুরো পরিবেশটা ছিল সেটা আমরা বলবো না। জি, মনীষা চক্রবর্তী আবার আসবো। রেজাউল করিম রনি, যেমনটা বলছিলেন মনীষা চক্রবর্তী, যে এই যে বড় রাজনৈতিক দলের প্রভাব আমরা অভিযোগগুলো পাই আপনাদের কাছ থেকে পাই, জামাতে ইসলামের অনেক সংসদীয় আসনে 1,500 থেকে 5,000 ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে, যেমনটা বলেছেন মিয়া গোলাম পরোয়ার। এমন আসনের সংখ্যা 50-এর ঊর্ধ্বে নয়। আমরা যদি ধরেও নেই 50টি আসনে এমন হয়েছে কারচুপি, যদি ধরে নেই কথার কথা, তাও কি আসলে জামাত ইসলামী জিততে পারে? তাও তো পারে কিনা সেই প্রশ্নটি আসছে, এবং এই অভিযোগ যেগুলো আসছে সেগুলোর আসলে ভিত্তি কেমন বলে আপনার মনে হয়? না, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। যদি ধরলাম এই 50টা আসন যুক্ত হয়, তাহলে এখন এখানে আছে কত জামাতের আসন? 70টা মিললে এটা হচ্ছে না তো। তারা তো সরকার গঠন করছিল সকাল বিকাল ফেসবুকেই। আপনার ইলেকশন আগের থেকে তো সরকার, জামাতের সরকার ছিলই। দেখেন, সেটা ইস্যু না। ইস্যু হলো এই নির্বাচনটা কিসের নির্বাচন ছিল? এই নির্বাচনটা ছিল প্রপাগান্ডা বনাম পরিকল্পনা। তারা যেইভাবে প্রপাগান্ডা দিয়ে এখানে একটা কৃত্রিম হাইপ তৈরি করে, জনজোয়ার তৈরি করে জনগণকে, এখানে মনীষা আলাপ করলো যেই ধর্মের ব্যবহার নির্বাচনে আচরণবিধিতে করা যাবে কি যাবে না, এটা নির্দেশনা আছে না? এটা কেউ মানছে? ধর্ম ব্যবহার করা যাবে না, এটা তো নিষেধ করা আছে নির্বাচন কমিশনের আপনার নীতির মধ্যে। কিন্তু সেটা তো শুরুই হয়েছে নির্বাচন জান্নাতের টিকিট বিক্রির মধ্য দিয়া। সেই টিকিট হয়তো ব্ল্যাক আউট হয়ে গেছে দেখে তারা পাস করেনি। টিকিট যদি তারা প্রপারলি সরবরাহ করতে পারতো তাহলে হয়তো তারা পাস করে যেত। এখানে প্রপাগান্ডা মানুষ এন্ড অফ দ্য ডে খায় না। আমরা একটা মাল্টি পার্টিজান পলিটিক্সের বিকাশ চাইছিলাম 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে। সেইটা সামহাও এই আপনার বিএনপি জোট বনাম জামাত জোটের নির্বাচনের মধ্য দিয়ে সেইটা নির্বাচনের মধ্যে দেখা যায় না। কিন্তু এটা সম্ভাবনা শেষ হয়ে গেছে, সেটা আমি বলবো না। তো ফলে সেদিক থেকে মাল্টি পার্টিজান বহুদলীয় বিকাশের যে সুযোগ নির্বাচনের মধ্যে ছিল, এটা এখানে এই দুই জোটের মধ্যে ভোটার ভাগ হয়ে যাওয়ার কারণে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বলতে হবে। কিন্তু অন্যদিক থেকে কিভাবে একটু যদি ব্যাখ্যা করেন? ধরেন এখানে যদি এনসিপি নিজেদের মতো করে আলাদা নির্বাচন করতো এবং ইসলামী জোটগুলো যদি আলাদা আলাদা থাকতো, তাহলে প্রতিযোগিতার পরিবেশটা আর অন্যরকম হইতো, আর অনেকগুলো শক্তিশালী ব্লক আমরা দেখতে পাইতাম। কিন্তু তা না করে বিএনপি জোট বনাম জামাত জোটের একটা লড়াইয়ের মধ্যে মাঠ বিভক্ত হয়ে গেছে। এবং সেই লড়াইয়ে জামাত সোশ্যাল মিডিয়াতে সরকার গঠন করতেছে, ভুয়া ন্যারেটিভ, তারপরে হলো আপনার জরিপ, ওই যে আরেক জরিপের প্রথমে ধর্মভিত্তিক রাজনীতি, এটাকে আলাদা করে দেওয়া হয়। আলাদা করে দেওয়ার মধ্যে দিয়ে এই যে জরিপের উৎপাতে তো আপনার কান পাতা যেত না। সকাল বিকাল সমস্ত জরিপে দেখা যাচ্ছে জামাতের, এখন জামাতের আমির, জরিপে বিএনপিও জিতেছে, অনেক জরিপ চোখে পড়েছে যে বিএনপিও জিতেছে। বিএনপির জরিপ হলো ওর চেয়ে 100 ভাগের 1 ভাগ। যে জরিপে জামাতকে জেতানো হয়েছে, বিএনপি পন্থী জরিপে 100 ভাগের 1 ভাগ ছিল। আমি একদম ধৈর্য ধরে দেখাইতে পারবো। হ্যাঁ, তো আপনার এই জরিপগুলোর মধ্য দিয়ে যেটা বিএনপিও করছে। তো এই জরিপগুলো করার মধ্য দিয়ে তারা যেভাবে আপনার এই একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে, সেটা তো ধরুন মাঠের কি হয়েছে, মাঠের তো বাস্তবতাটা ভিন্ন ছিল। সেই ভিন্নতাটা আমরা দেখলাম 12 তারিখে। এখন এই যে অভিযোগ যেটা করছেন মিয়া গোলাম পরোয়ার সাহেব, যে অল্প কিছু ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তো বিএনপিও করছে। আমি ভোট দিচ্ছি ঢাকা 16 আসনে আমিনুল হক, তাকে আমি সকালবেলা গেছি আরও 2-3টা কেন্দ্রেও গেছি দেখার জন্য। তো 12টা-1টা পর্যন্ত মনে হচ্ছিল এখানে আমিনুল হক হয়তো বিপুল ভোটের ব্যবধানে জিতবে। পরে দেখা গেল না, সে 2500-3000 ভোটের ব্যবধানে হেরে গেছে। আচ্ছা, তো বিএনপিও এরকম তো বহু জায়গায় অল্প কিছু ভোটের ব্যবধানে 1500, 2000, 3000, 4000 ভোটের ব্যবধানে বহু প্রার্থী হেরে গেছে। ফলে এই অভিযোগ তো বিএনপির বরং আরো স্পষ্ট স্পেসিফিক আছে যে এই যে বিতর্কিত কলঙ্কিত পোস্টাল ব্যালট, এইটা আপনারা কোথায় কিভাবে যুক্ত করে আপনাদের প্রার্থীদেরকে জিতাইলেন। এবং জামাতে ইসলামের যেটা তারা মনে করছে যে তাদের জনপ্রিয়তা বেড়েছে, এবং জনপ্রিয়তা জামাত ইসলাম এবং এনসিপি থেকে এই অভিযোগটা প্রায় শোনা যায় যে ভোটের সময় বড় দলের রাজনৈতিক প্রভাবের কারণে তারা অনেক জায়গায় টিকতে পারেননি। প্রভাব তো উল্টাটা আমি বলবো। প্রভাব বলতে এইখানে নির্বাচনে ধরেন আপনার বিএনপি তো এক অর্থে বিরোধী দলে থেকে নির্বাচন করছে। সরকার, এনসিপির পজিশন, জামাত ইসলামের পজিশন এবং কোনো বাম দলের পজিশন বেশ কিছু ইস্যুতে, সব ইস্যু বলবো না, বেশ কিছু ইস্যুতে একাকার ছিল। সেখানে বিএনপি একদম বিপরীত মেরুতে ছিল বড়। তো ফলে এখানে বিএনপিকে তো অনেক দেখেন এই সাই ভোটার যারা, নীরব ভোটার যারা, তাদের উপর নির্ভর করা ছাড়া বিএনপির তো আর কোনো অপশন ছিল না।
বিএনপির নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় আরো ভোট কাটার মেশিন হিসাবে কাজ করতেছিল, তাদেরকে দেখে লোকজন আরো ভোট দিতে নিরুৎসাহিত হচ্ছিল। এমন একটা কন্ডিশনে ইলেকশনটা পার করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে অভিযোগটা যেটা করলেন যে অল্প কিছু ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে, সেই হিসাবটা করলে বিএনপির তো আরো আসন বাড়ার কথা। হ্যাঁ, অন্তত ঢাকার আসনগুলোর কথা আমি বলতে পারি। এই যে ইভেন ধরেন জামাতের আমিরের যে আসন, আমির সাহেব পাশ করছে কিনা এটা নিয়ে এলাকার লোকদের যারা ভোটার তাদের সন্দেহ আছে। আমি কিছু বলবো না, আমি বললে বলবো যে লোক খারাপ, হ্যাঁ শুধু সমালোচনা করে। তো আমি বলতেছি এলাকার ভোটারদের সন্দেহ আছে। তো আবার আমি 16 আসনের ব্যাপারে বলতে পারি, আমিনুল হক যেই ভোটের ব্যবধানে জেতার কথা, যেহেতু আমি ওই এলাকার বাসিন্দা, ওইখানে আমাদের এই জামাত ইসলামের যিনি এই শ্রদ্ধেয় কর্নেল আব্দুল পাস বাতেন করেছেন কিনা, এই যে আপনি আশঙ্কার কথা বললেন, এটা এলাকার লোকের কথা বলেন, এর কোনো ভিত্তি কি আছে নাকি লোকের কথা? মানুষের কথার লোকে বলে, লোকের কথা গুরুত্বপূর্ণ, নাগরিক তারা। আবার আমি বলি 16 আসনের কথা, যে সেখানে আমি যেহেতু বাসিন্দা এবং আমি দেখেছি, আমাদের যেটা ধারণা ছিল নাগরিক হিসাবে, সাধারণ বাসিন্দা হিসাবে, যে আমিনুল হক যে ভোটের ব্যবধানে জেতার কথা, সেইটা তারে বসাইয়া তারপরে কিছু ভোট বাড়াই দিয়ে ওই প্রার্থীকে জিতে দেওয়া হয়েছে। এই যে বাতেন সাহেব, তারে লোকজন ভালো করে চিনেই না, পাশ করার দূরের কথা, একটা লোককে তো চিনতে হবে। আর সেখানে আমিনুল হক এখানে দীর্ঘদিন ধরে কাজ করে, হ্যাঁ জনপ্রিয় লোক, লোকজনের সাথে একটা সম্পর্ক আছে। ফলে এই সময় ইঞ্জিনিয়ারিং আর আলাপ যদি করেন, ইঞ্জিনিয়ারিংয়ের আলাপটা দুই দিকেই আসছে অভিযোগটা, এবং সেই অভিযোগগুলো আমি মনে করি শুধু একতরফাভাবে জামাতের ক্ষেত্রে কেন হবে। বিএনপির যে অভিযোগগুলো আছে, প্রথম অভিযোগ হলো পোস্টাল ব্যালটের কেলেঙ্কারিটা আপনারা কি করছেন, এই পোস্টাল ব্যালটের জাদুটা আমরা বুঝতে চাই, এই জাদু কেমনে ওয়ার্ক করছে, এইটা বুঝলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আবার আসবো আপনার কাছে সারওয়ার তুষার, এই যে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা যেটির কথা বলছিলেন তিনি, যে ফেসবুকীয় জয়, এবং তারপর আমরা বাস্তবে দেখলাম মাঠের চিত্র আর আসলে একটু আলাদা, ধর্মের ব্যবহার করে যে রাজনৈতিক প্রচারণা চালানো, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং জামাতের আমিরের জেতার প্রসঙ্গটি তুলেছেন তিনি, যে মানুষের মধ্যে ধারণা, সেই এলাকার ধারণা, সেটি উল্লেখ করছিলেন। এই প্রসঙ্গে কিছু বলার আছে কিনা? কয়েকটা জিনিস। একটা হলো ধর্মের ব্যবহার। ধর্মের ব্যবহার কে করে নাই? বিএনপির আমি অসংখ্য নেতার আপনাকে ভিডিও বক্তব্য শোনাতে পারবো। বেগম খালেদা জিয়ার নাম নিলে অজু করতে হবে, এবার বিএনপিকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, এরকম অসংখ্য কথা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, স্থানীয় পর্যায় থেকে। ঠিক আছে, হুমকি দেওয়া হয়েছে যেমন, একইভাবে তারাও যথাসাধ্য ধর্মের, কিংবা আমরা হচ্ছে অমুক পীর আউলিয়ার বংশ, এগুলো সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ক্লিপ আছে। তো জামায়াত ইসলামী যেহেতু নামের সাথে ইসলামী আছে, তারা তো কিছুটা হয়তো মনেই করে যে আমরা একটু ইসলামের নাম নিতে পারবো। বিএনপি কেন করলো এটা আমরা বলতে পারি না। তো বিএনপির তরফ থেকে এটা এসছে, একতরফা অভিযোগ করলে হবে না। এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে গুঞ্জন, এটা মানুষজন গুঞ্জন করছে যে জামায়াতের আমির সাহেব আসলে জিতেছেন কিনা ইত্যাদি। তো এইটা কিন্তু আনফর্চুনেটলি ঢাকা 17-র ব্যাপারেও এই গুঞ্জন আছে, যে ওখানে যিনি আমাদের এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই আসনে জামায়াতের প্রার্থীর সাথে জামায়াতের তরফ থেকে, এবং কিছু কিছু ওই আসনের কিছু ব্যক্তিরাও কিন্তু মনে করে যে 4000 ইট ইজ ভেরি ক্লোজ, তো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কিনা, এই অভিযোগ আছে। তো এগুলো অভিযোগ থাকবে, গুঞ্জন থাকবে, আমরা একেবারে প্রমাণ ছাড়া এগুলো নিয়ে কথা না বলাটাই ভালো হবে। আমি এবার আসি প্রোপাগান্ডার প্ল্যানে। বিএনপি প্রোপাগান্ডা করে নাই এই ইলেকশনে, কত উদাহরণ লাগবে? অসংখ্য প্রোপাগান্ডা তারা স্থানীয় এবং তাদের অনলাইনে করেছে। হয়তো দেখা যাবে যে জামায়াত এই ক্ষেত্রে যতটা, জামায়াতের যেটা বলা হয় যে জামায়াতের বটবাহিনী, তারা যতটা অর্গানাইজ হয়তো বিএনপির কমান্ড হয়তো ততটা অর্গানাইজ না, ফলে সবাই তার যার মতো কাজ করার চেষ্টা করেছে। এখন আসেন যে যেটা ইলেকশনের মূল আলোচনা, প্ল্যান, পরিকল্পনা। বিএনপির পরিকল্পনা কি, আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকশনের সময় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম যে উই হ্যাভ আ প্ল্যান, বাই হ্যাভ আ প্ল্যান। এখন আমরা কি দেখতে পাচ্ছি? কি প্ল্যান? প্ল্যান হচ্ছে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকে একজন দলীয় ব্যবসায়ীকে, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন, এটা তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা শুধু আমরা বলতেছি না, এটা যারা বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং খাত সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তাদের মন্তব্য হচ্ছে এখানে তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যার লোন ডিফল্ট আছে, যিনি একজন ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপিকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন। টিআইবি বলছে যে নতুন গভর্নর আগে ঋণ খেলাপি ছিলেন, কিন্তু ঋণ খেলাপি হলেই কি তাকে অযোগ্য বলা যায় কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যায়। কারণ বাংলাদেশ শিডিউল করা হয়েছে, যেটি 10 বছরের জন্য ঋণ খেলাপি বললে একটু খারাপ শোনায়, ঋণ খেলাপি বলে একটু খারাপ শোনায়, আমরা বলতে পারি যে টিআইবি বলছে, রিস্কেডিউল করেছে। টিআইবি তথ্য মতে এখন 10 বছরের জন্য তাকে সময় দেওয়া হয়েছে, এই বিষয়টিও তো এখনো সেটেলড না। আপনি একটা ফ্যাক্টরি চালান, সেই ফ্যাক্টরিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি জানেন যারা গার্মেন্টস ফ্যাক্টরি, তাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন এটা খুব সহজ একটা বিষয়। সেই একটা ফ্যাক্টরিতে আপনাকে ঋণ নিয়ে সেই ঋণের আবার খেলাফ করতে হয়েছে, তাকে আপনি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠান? এটা একটা নর্মাল কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান, এটা টোটাল এন্টায়ার ইকোনমি ডিপেন্ড করে এই প্রতিষ্ঠানটার উপরে। এবং এখানে এর আগে যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়াটা বা তাকে এখানে একজন নতুন কাউকে বসানোটা কিন্তু সমস্যা না, যে প্রক্রিয়ায় তাকে সরানো হয়েছে
এরকম একজন আমি এই প্রসঙ্গে আসছি। এরকম একজন ব্যক্তি, আমি একটু শেষ করি, পয়েন্টটা মেক করি তাহলে বুঝতে হবে। তো আমরা কি দেখলাম, এরকম একজন, আপনি প্রথম কথা হচ্ছে যিনি আপনার দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, যিনি ঋণ খেলাপি বললে খারাপ শোনায়, ঋণ রিস্কেডিউল করা হয়েছে যার ক্ষেত্রে, তাকে আপনি দিয়েছেন। এবং তৃতীয় কথা হচ্ছে যে সেখানে আজকে আমরা দেখলাম, কালকে আপনি নিয়োগ দিলেন, আজকে আমরা দেখলাম যে বিএনপি দলের লোকজন, এই যে যুব দলের নয়ন মহানগরের বাংলাদেশ ব্যাংকে ঘুরঘুর করছে। ফলে মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে যে আপনি একটা প্রতিষ্ঠানকে পুরোপুরি দলীয়করণ করেছেন, যেটা আপনার নির্বাচনী ইশতেহারের সুস্পষ্ট লঙ্ঘন। এই কথাটাও টিআইবি বলেছে যে আর্থিক খাতে স্বচ্ছতা আনা, ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনা, এটা কিন্তু বিএনপির একটা ইলেকশনের কমিটমেন্ট, আপনার প্ল্যান। তো আপনি প্ল্যানের সেটা কি করলেন সেই মোতাবেক? আপনি সেই মোতাবেক করলেন না। এর পাশাপাশি 6টা সিটি কর্পোরেশনে আপনি দলীয় লোক নিয়োগ দিলেন, প্রশাসক, ইন্টারিম সরকার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার পরে বিএনপি সবচেয়ে বেশি এটা নিয়ে সমালোচনা করেছে। আজকে আপনি 6 জন, কোন 6 জন যারা আপনার মনোনয়ন বঞ্চিত, যাদেরকে আপনি মনোনয়ন দিতে পারেন না, তাহলে আপনি কি প্রাইস পোস্টিং করলেন এখানে? এটাই কি প্ল্যান? এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মধ্যে উঠছে, আমরা হয়তো এগুলো নিয়ে আরো আলোচনা করবো সামনে। জি সারওয়ার তুষার, আমি মনীষা চক্রবর্তী আপনার কাছে আসতে চাই যে গভর্নরের প্রসঙ্গটি উঠলো। সদ্য বিদায় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব গ্রহণের পর থেকে ডলার সংকট, বৈদেশিক মুদ্রা এবং ঋণ শৃঙ্খলা নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মইনুল ইসলাম, অর্থনীতিবিদ মইনুল ইসলাম একটি মন্তব্য করেছেন এ প্রসঙ্গে যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে 70,000 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লুটে নিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ রেখে গেছে 50,000 কোটি টাকার বেশি। এর বড় অংশ বিদেশে পাচার হয়ে গেছে, সেটি ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা করছিলেন ডক্টর মনসুর। ডক্টর মনসুরের এই যে হঠাৎ করে এমন বিদায় এবং তাকে যে অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? এই নতুন সরকারের পদক্ষেপগুলোর মধ্যে প্রথম পদক্ষেপেই কি একটু ভুল হয়ে গেল কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা নতুন সরকার যখন আসলেন এবং এসেই প্রথম বললেন যে মব সন্ত্রাস আর চলবে না, এই ধরনের বিষয়টি তারা বললেন। কিন্তু আমরা কিন্তু পরপর কয়েকটা ঘটনা দেখলাম। আমরা দেখলাম যে রুমিন ফারহানা যখন ফুল দিতে গেলেন তখন সেখানে একটা মব সৃষ্টি করা হলো। এবং এই যে একটা প্রাতিষ্ঠানিক একটা নিয়োগের ক্ষেত্রে, মানে একজন আসানিস মনসুরের মতো ক্ষেত্রে বিএনপি বলছে যে এটি আসলে স্থানীয় লোকজন করেছে, বিএনপির লোকজন স্বতন্ত্র প্রার্থীকে কোনো রকম হামলা করেনি এমন দাবি করছে এবং এটি কোনো প্রমাণ তো স্বাভাবিক, কেন্দ্র থেকে গিয়ে তো আর ওখানে হামলা তারা করবেন না নিশ্চয়ই, যেহেতু এটা একটা স্থানীয় ইস্যু, স্থানীয় লোকজনই সেখানে ইনভলভ থাকবেন। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বলে আমার কাছে মনে হয় না। যখন আমি সিরিয়াস হব বিষয়টা নিয়ে, তখন তো সেটা প্রত্যেকটা জায়গায় সেটার প্রতিফলন থাকতে হবে। এটা একটা ছোট বিষয়, কিন্তু আহসান এইচ মনসুরের মতো একজন সিনিয়র অর্থনীতিবিদ যিনি অত্যন্ত সম্মানিত এই সেক্টরে, সেরকম একজন মানুষকে যে এই অসম্মানের সাথে বিদায়টা নিতে হলো, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি খুবই নিন্দনীয় একটি বিষয় হয়েছে। এবং এটা সারা বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের এভাবে বিদায় নেওয়া, তো সারা পৃথিবীর কাছে আমাদের বার্তাটা গেল যে বাংলাদেশে আসলে প্রতিষ্ঠান থেকে মানুষ কিভাবে বিদায় নিচ্ছে এবং কিভাবে সেখানে নিয়োগপ্রাপ্ত হচ্ছে। এবং এখানে তার বিদায়ের সাথে সাথে যে প্রসঙ্গটি চলে আসে যে যিনি নিয়োগপ্রাপ্ত হলেন, দেখেন এই সংসদে 50%-এর বেশি হচ্ছে ঋণগ্রস্ত এখানে যারা ব্যবসায়ীরা আছেন এবং 60%-এর বেশি হচ্ছেন ব্যবসায়ী। এই যে সংসদটি গঠিত হয়েছে, মন্ত্রিসভার সবাই হচ্ছেন কোটিপতি। তাহলে এই যে একটা সংসদ আমরা পেয়েছি, তাহলে সেই সংসদ আসলো এবং সাথে সাথে এমন একজন গভর্নর নিয়োগ হলেন বাংলাদেশ ব্যাংকে, যিনি কিছুদিন আগেই তার গার্মেন্টসের জন্য একটি ঋণ রিস্কেডিউল করেছেন। অর্থাৎ এই ধরনের ফিল্ডে কিভাবে ঋণ রিস্কেডিউল করতে হয় এটা তার কিন্তু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েই কিন্তু তিনি এখানে আসছেন। ফলে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যেও এখন এই সমস্ত কম্প্যারিজন অনলাইনে পাওয়া যাচ্ছে যে সব জায়গাতেই কিন্তু খুবই রিনাউন অর্থনীতিবিদরাই হচ্ছে বা তাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হচ্ছেন। তাহলে এই সরকার যখন আসলেন, অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেই ব্যাংক হচ্ছে ঋণ খেলাপি, আমরা তো পাচার করা টাকা ফিরিয়ে নিয়ে আসার কথা বলছি। ঋণ খেলাপিদেরকে তো অবশ্যই আমরা সেখানে মনেই করি তাদেরকে লায়াবল করা দরকার, কিন্তু যদি তার একটা ব্যক্তিগত এরকম অভিজ্ঞতা থাকে, সেটা কিন্তু আমরা মনে করি যে তার নিয়োগটাকে আসলে আরো প্রশ্নবিদ্ধ করে। এবং তার একই সাথে যেভাবে আহসান এইচ মনসুরকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে, আমরা মনে করি এটা অসম্মানজনক, নিন্দনীয় এবং এটা কোনোভাবেই একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হতে পারে না। ধন্যবাদ মনীষা চক্রবর্তী। রনি, রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে যে গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো এবং একজন ব্যবসায়ীকে রিপ্লেস করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী যার ব্যাকগ্রাউন্ড আসলে গভর্নরের সাথে ম্যাচ করে কিনা। আপনার কি মনে হয় যে খুব অন্যায় হয়েছে? জি, খুব অন্যায় হয়েছে। উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো। এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি, অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। এখানে যা আলোচনা আপনি শুনলাম এটা ন্যারেটিভ। ফ্যাক্টস হইল বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, একটা পদে তার একটা লোককে সে নিয়োগ দিবে, তার জন্য তার মপ করতে হবে কেন? যে কোনো প্রতিষ্ঠানে এখন
বিএনপি যদি তার লোকরে নিয়োগ দেয়, এই যে ধরেন সিটি কর্পোরেশনের 6 জনকে নিয়োগ দিচ্ছে, আহসান এইচ মনসুরের শেষ করি। যেভাবে বিদায়টা হলো, এটা কি শেষ মব করি আমি। বলছেন কিনা? সেই যে 6টা সিটি কর্পোরেশনের নিয়োগ হলো এবং সেখানে অনেক পাওয়ারফুল লোকজন ছিল বিগত আমলের তো সেইখানে একটা মবও করতে হলো না। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার জন্য কোথাও কোনো মব করতে হলো না। হ্যাঁ, মব ছাড়াই বিএনপি, এটা একটা সরকার ক্ষমতায় আসলে এটা সারা পৃথিবীতেই, ইউরোপ আমেরিকা যেখানে দেখবেন যে তারা তাদের মতো করে প্রশাসন সেট আপ দেয়, কারণ ওই দলের যে প্ল্যান পরিকল্পনা, তার যে এজেন্ডা, এটা সে বাস্তবায়ন করার জন্য যে লোকগুলোকে জরুরি মনে করে পোস্টে আপনি কি বলতে চাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে যোগ্য ছিলেন না? আসতেছি, অবশ্যই যোগ্য ছিলেন ইন্টারিমের জন্য, ওই সময় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন্টারিমের পালন জন্য? করছেন। হ্যাঁ, বিএনপির যে প্ল্যান পরিকল্পনা সে যোগ্য না, এই জন্য তাকে নাহলে তো পরিবর্তন করতো না তাকে। তার আমি এখানে ন্যারেটিভসটা আমি বোঝার চেষ্টা করি। আগের দিনও কিন্তু অর্থমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন, কথা বলেছেন, লম্বা সময় ধরে তারা আলাপ করেছেন। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে হুট করে সকালে মব হবে বিকালে চলে যাবে, এরকম হয় না। এটা আপনারা জানেন সাংবিধানিক না, পোস্ট। তিনি শেষ আমরা করি, আমরা আমরা সাংবিধানিক আপনার পোস্ট সাথে এটা একটু শেষ, যোগ করতে চাই। এটা অবশ্যই রেজাল্ট করিম এটা রনি অবশ্যই একটু পূর্ব যোগ করতে পরিকল্পনা চাই। মতো কাকে নিয়োগ দেওয়া হবে এটা অনেক 3-4 দিন ধরে আলাপ হচ্ছিল এবং বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারা জানে, এবং এই মবের সাথে যারা জড়িত তারা বেসিক্যালি নীল দলের লোক, আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি, এবং এখানে গুপ্ত হিসাবে যারা ছিল, আচ্ছা। যারা নিজেরা এখন জি। বিএনপি প্রমাণ করার জন্য উঠা বইরা লাগছে। এবং বিএনপি প্রমাণ না করলে আপনারা জানেন এখানে যেটা হয় যে এখানে জি, রেজাল্ট করিম রনি, বাংলাদেশে সবাই ক্ষমতার সাথে রেজাল্ট থাকতে করিম চায়। রনি, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের হিসাবে 48 বিলিয়ন ডলারের উন্নতি হয়েছিল। সেখান থেকে 5ই আগস্ট যখন সরকার পতন হলো, শেখ হাসিনার রেজিমের 20 বিলিয়ন ডলারে নেমে এসেছিল। 2024 সালের 5 আগস্ট $1 দাম বেড়ে দাঁড়িয়েছিল 125 টাকা। দেশের 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল। এই অবস্থা থেকে আমাদের আগের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর 11টি ব্যাংকের যে পতনমুখী ব্যাংক তাদেরকে একসাথে করে মার্জ করার একটা প্রক্রিয়া চালু রেখেছিলেন এবং তিনি চেষ্টা করছিলেন সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখ থেকে। আপনি বলছেন যে তার এই যে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এটি হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়নি, আগে থেকে প্ল্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জানলাম সব জায়গা থেকে যে তিনি জানতেনই না এই ঘটনাটি যখন ঘটলো। বললাম তো, তার মবের আগের দিনও ঘটনাটি। তিনি অর্থমন্ত্রীর সাথে বৈঠক করছেন এবং বলছেন তাকে অর্থমন্ত্রী আমি বললাম একটা সাংবিধানিক পোস্টে সকালে এক দল লোক বিক্ষোভ করলো আর বিকালে চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা এরকম হয় না। এখানে পরিবর্তন হবে, এটা 3-4 দিন ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা গুঞ্জন ছিল। ফলে যাদের নতুন করে, আমি শেষ করি, অফিশিয়ালি ডিক্লেয়ার করা হতো মবের আমি আপনাকে বলি, এখানে আসলো কেন? মবের ঘটনাটা আসলো যারা নিজেদেরকে বিএনপি প্রমাণ করে ক্ষমতার সাথে থাকার জোর যাদের প্রয়োজনটা বেশি, তারা এই সুযোগটাকে কাজে লাগাইছে। এবং বিএনপি যেহেতু ন্যারেটিভ পলিটিক্সে দুর্বল, তারা ন্যারেটিভ করে না, ন্যারেটিভ দরকার নাই। ফলে বিএনপি এই লুকটা টাইমটা মিলে গেছে, সার্কুলার, নিয়োগ, মব, মনসুর সাহেবের বিদায়, একেবারে আপনার জৈমা ক্ষীর, পুরা ন্যারেশনটা মিলে গেছে। এইবার একটা লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, সে নির্বাচন স্টিয়ারিং কমিটিতে ছিল, এইটা তার অযোগ্যতা হইতে পারে না, এটা কোনোভাবে অযোগ্যতা হইতে পারে না। অযোগ্যতা সাংবিধানিক পদে দেওয়ার ক্ষেত্রে কেন অযোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না, না? এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক পরিষদ তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠানে আমরা এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে এখন? না না, তার মানে আপনি তো এটাতে এগ্রি করছেন ভাই। আরে ভাই, এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি তাহলে এটা আপনি উচিত কি উচিত না? ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আমি যদি মনে করি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, 2/3 ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় আসছি, আমি আমার দলের লোক, এখন সেই লোকটা যদি ব্যর্থ হয় ডেফিনেটলি জনগণের কাছে জবাব দিব। আমি তো জামাতের কাছে জবাব দিব না। জামাতের লোক নিয়োগ দিলে ভালো হইতো, নিরপেক্ষ হইতো। এটা সেটা কে বলে? তাহলে সেটা দলীয় লোক তো নিয়োগ দিবে, দলীয় লোক। এখন এই যে নিরপেক্ষ মুনাফিকি যেটা তৈরি হয়েছে, এটা ট্রেন্ড, এইটার কারণে এই সমস্যাটা হচ্ছে। শুধুমাত্র একটা দলের পক্ষে থাকলে সে নিরপেক্ষ, বিএনপির হইলে সে দালাল। বিএনপির স্টিয়ারিং কমিটি থাকা তার অন্যায় না। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে সে ঋণ খেলাপি। 17 বছর বিএনপির লোকজন দৌড়ের উপর ছিল, ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ পায়নি। তারপরেও রিশিডিউল করাটা ডেফিনেটলি প্রশংসাযোগ্য কাজ না। সে ভালো হইতো, এই সমালোচনা আমরা করব। সে এই ঋণের ব্যাপারটা সুরাহা করে তারপরে এখানে নিয়োগ পাইতো, এবং নিয়োগ পাওয়ার পরে আমরা দেখবো সে তার পারফরমেন্স কেমন হয়। সে যদি ভালো না করে ডেফিনেটলি আমরা ধরবো, সমালোচনা করবো। কিন্তু নিয়োগ দেওয়ার মধ্য দিয়েই যেই নাটক রচনা করা হচ্ছে, এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ভয়ঙ্কর অন্যায়। এটা ভয়ঙ্কর অন্যায় ইন এ সেন্স যে আপনার এখানে যারা এই যে ধরেন মব যেটাকে বলতেছি আমরা, যারা করলো তাদেরকে আপনি বিচারের আওতায় আনার জন্য দাবি তুলেন। হোক বিএনপির লোক, হোক নীল দলের লোক, হোক যে দলের লোক, দাবি তোলেন, 1 নাম্বার। 2 নাম্বার হইল এই লোকটাকে নিয়োগ দিয়ে অন্যায় করে নাই, বরং
যে অবস্থায় অর্থনীতি আমাদের আছে এবং এখানে কর্মসংস্থান, বিএনপির জন্য চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। যদি বিএনপি ফেল করে এই লোকের কারণে, সে দায়ভার বিএনপিকে নিতে হবে, বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি টেনশন বেশি। এখন আপনি যেভাবে এটা ন্যারেটিভ তৈরি করতেছেন যে এই লোক নিয়োগ দেওয়াটাই একটা মানে অপরাধ করে, নো, এটা অপরাধ হতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে, যদি বিএনপির কেউ যদি থাকতো, আমি একই প্রশ্ন তার কাছেও করতাম যে ডক্টর আহসান এইচ মনসুর কি যোগ্য ব্যক্তি ছিলেন না গভর্নর হওয়ার জন্য, যে বিএনপিকে এসে মোস্তাকুর রহমানকে নিয়ে আসতে হতো? যোগ্য ব্যক্তি ছিলেন না, যোগ্য হলে তো সরাইতো না তাকে। যোগ্য ব্যক্তি ছিলেন না ইন আ সেন্স যে বিএনপির যে প্ল্যান, বিএনপির যে পরিকল্পনা, সে বিএনপি তো একটা ম্যানিফেস্টো দিছে, সে কি সংস্কার করবে, কি কি করতে চায়, সেই প্রতিশ্রুতি মোতাবেক জনগণ তাকে নির্বাচিত করছে। সেই আলোকে যাকে যোগ্য মনে করছে তাকে সে নিয়োগ দিচ্ছে। আচ্ছা, পরিষ্কার। ঠিক আছে। আপনি যদি মনে করেন একটা লোক 6000 পাতার সিভি আছে, তার 50টা ডিগ্রি আছে, যোগ্য, আমি মনে করি না সে বেসিক জিনিস বুঝে না। ঠিক আছে, রেজাল্ট করে যোগ্যতা একটা রকেট সায়েন্সের ব্যাপার, এটা একটা মেটাফরিক বিষয়। আপনি একটা লোককে যোগ্য মনে করতেছেন, আমি মনে করছি না। জি, ধন্যবাদ। আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। ফ্যামিলি কার্ডের উদ্বোধন হচ্ছে আগামী 10 মার্চ বিএনপির। আরেকটা রেসপন্স করি ফ্যামিলি কার্ডের ব্যাপারটা, এই যে পরিকল্পনার কথা বললো, দেখেন এটা বড় ঘটনা বাংলাদেশ ইতিমধ্যে ঘটে গেছে। 12 লক্ষ কৃষককে 10,000 টাকার মধ্যে ঋণ মৌকুব করে দেওয়া হয়েছে। এটা যারা ভূমিহীন নিম্ন প্রান্তিক পর্যায়ের কৃষক, তাদের জন্য একটা বিশাল রিলিফ। কিন্তু এটা নিয়ে কোনো প্রচার প্রপাগান্ডা নেই। প্রপাগান্ডা কি? এই যে একটা নিরপেক্ষ লোককে দিলে ভালো হইতো। যাই হোক, ফ্যামিলি কার্ড যেটা হচ্ছে, এখানে একটা রিস্ক আছে। ফ্যামিলি কার্ডের একটা রিস্ক, সবচেয়ে বড় রিস্ক হইলো এটা রিয়েলি প্রান্তিক পর্যায়ের লোকজনের হাতে পৌঁছানো। দলীয় সিন্ডিকেট, যে আমরা ওই প্রসঙ্গে আসছি, এই দিন 10 মার্চ থেকে বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে, যেটি ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। খুবই আনন্দের সংবাদ বাংলাদেশের মানুষের জন্য, যেন সবাই পায় প্রান্তিক পর্যায়ে, আমরা ওই প্রত্যাশাও রাখি। এই দিন বগুড়া সদর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের উদ্বোধনের জন্য বগুড়াকে শুরুতে বেছে নেওয়া হয়েছে। আমরা যদি একটু এর আগের দৃশ্যগুলো দেখি, আগের সরকারের আমলগুলো দেখি, এরশাদের আমলে রংপুর প্রীতি, তারপর আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জ প্রীতি, তারপর অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম প্রীতি, এই জিনিসগুলো দেখেছি। এবারও তার ব্যতিক্রম দেখলাম না, বগুড়া থেকেই শুরু। বগুড়া তার নির্বাচনী এলাকা, ওই এলাকার উনি সংসদ সদস্য, হ্যাঁ, সেই কারণে, এবং ঢাকা শহরে উনি গুলশান বনানী এলাকার থেকেও সংসদ সদস্য। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন, এটা খুবই রকেট সায়েন্স না। গুলশান বনানী এলাকায় যে আপনার এই প্রেফারেবল হইলো প্রান্তিক এলাকা হইলো বগুড়া, উনার নির্বাচনী এলাকা, এমপি হিসাবে উনি যাচ্ছে। অবশ্যই আছে, সেটা যাবে কম্পেয়ার টু গুলশান বনানীর তুলনায়। ডেফিনেটলি গুলশান বনানীতে বস্তি আছে, কিন্তু কম্পেয়ার টু গুলশান বনানীর চেয়ে গ্রামের প্রান্তিক জনগণের মধ্যে থেকে প্রান্তিক জনগণকে সবচেয়ে বেশি বগুড়াতে নিশ্চয়ই না। না, আমি বলছি সে দুইটা জায়গা থেকে এমপি নির্বাচন করেছে। একটা হলো গুলশান বনানী, গুলশান বনানী হলো একটা রিপাবলিক এলাকা, এটা আলাদা জগৎ। আরেকটা হলো আপনার তার নির্বাচনী এলাকা হলো বগুড়া। তো সেই এলাকার তো সে এমপিও, প্রধানমন্ত্রী তো পরে, আগে তো এলাকার এমপি। তো এখন সে প্রধানমন্ত্রী এবং এমপি দুইটা মিলে তার এলাকা থেকে শুরু করবে না সে। জি, রেজাল্ট করিম রনি, আবারও আসবো। সারওয়ার তুষার, এই ঘটনাটিকে যে বগুড়া থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন শুরুটাকে আপনি কি দেখেন কিনা যে কোনো রকম অঞ্চল প্রীতির লক্ষণ হিসেবে চোখে পড়ে? হ্যাঁ, সেটা বলার আগে একটু বলি যে আমাদের রনি ভাই তো অনেক প্রাজ্ঞ ব্যক্তি, উনি যেভাবে ন্যারেটিভ আর ফ্যাক্ট আলাদা করেন, মূল ব্যাপারটা হচ্ছে ন্যারেটিভের মধ্যেও ফ্যাক্ট থাকে, ফ্যাক্টের মধ্যেও ন্যারেটিভ থাকে। আপনি এটা কখনো আলাদা করতে পারবেন না। রনি ভাই যেগুলো এই ন্যারেটিভ আর ফ্যাক্টে আমাদেরকে ন্যারেটিভ নিজেকে ফ্যাক্ট করে করে যেটা করলেন, উনি নিজে একটা ডিস্টর্টেড ন্যারেটিভ এখানে পুশ করার চেষ্টা করেছেন। সেটা কি ফ্যাক্ট দিতে পারেন? সেটা আমি বলি, হ্যাঁ বলি। আমি এই যে যেমন অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী গভর্নর, সেখানে কি কথা হয়েছে, সেখানে তিনি কি কি সংস্কার করছেন বা করেছেন ব্যাংকিং খাতে, সেটা একটা রিপোর্ট পেশ করার চেষ্টা করেছেন। অর্থমন্ত্রী বলেছেন যে আমরা এগুলো যথাসম্ভব ক্যারি আউট করার চেষ্টা করব, এবং সেখানে কিন্তু উনি বলতে পারতেন যে আমরা গভর্নর পরিবর্তনের কথা ভাবছি, এটা সম্মানজনক হতো তার জন্য, কিন্তু সেরকম কোনো বক্তব্য এখান থেকে আসে নাই। বরং ওই মিটিংয়ের পরে গভর্নরের এরকম মনে করা যথেষ্ট সঙ্গত কারণ হয়েছে যে তিনি কন্টিনিউ করছেন, এবং তিনি মার্চে কিন্তু IMF এর সাথে তার একটা মিটিংও ছিল, এবং ওই দিন সকালবেলা তার ব্যাংকে যে আপনার ব্রিফিংটা যদি শোনেন, তার পরিকল্পনা তিনি আবার জানাচ্ছেন, অর্থাৎ তিনি ধরে নিয়েছেন যে এই সরকার তাকে কন্টিনিউ করবে ওই আশিক সাহেবের মতো। কিন্তু এখানে পরবর্তীতে মানে যেটা বললেন যে অনেকদিন ধরেই সরকার ভাবছে, হ্যাঁ ডেফিনেটলি অর্থমন্ত্রী আসার পরে সম্ভবত একজন ঋণ খেলাপিকে বসানোটাকে নিজের প্রধান প্রায়োরিটি মনে করেছেন। কিন্তু না, এক সেকেন্ড একটু বলি আপা। তো এইটার সাথে এই যে মবটা ওখানে হয়েছে, এটার ঘোরতর সম্পর্ক আছে। হ্যাঁ, ডেফিনেটলি ওই যারা মব করেছে তারা জানতো যে উনি পরিবর্তন হচ্ছেন, এবং হচ্ছেন বলে ওনাকে অপদস্থ করার চেষ্টা করেছে, এবং সেটা উনি ওই মবরাও জানেন যে রনি ভাইয়ের মতো অনেকে আছেন যারা এটাকে ওই আওয়ামী লীগ আমলে আমরা যেটা দেখতাম যে আওয়ামী লীগের কিছু লোক কিছু কাজ করলেই অনুপ্রবেশকারী তত্ত্ব নিয়ে আসতো, যে আসলে রিয়েল ছাত্রলীগ না, শিবির থেকে এসছে। রনি ভাই কিন্তু আজকে কাইন্ড অফ ওই কাজটাই করার চেষ্টা করছেন যে উনি অনুপ্রবেশ, আমি বলি না তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আপনি একবারও পরিষ্কার করে বলেন নাই যে তারা বাংলাদেশ, আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশি স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ শিক্ষা
না আমি বলি ভাই, আপনি বলেন আপনার সময়। বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে আমরা কোনোদিন আতিউর রহমানের আমলে যখন রিজার্ভ চুরি হয়েছে কোনো প্রতিবাদ করতে দেখলাম না। এই শিক্ষিত লোকগুলাই ব্যাংকের গভর্নরকে এভাবে অপমান করেছে। কোন দল, লাল দল না নীল দল না সাদা দল, এটা আমাদের দেখা দরকার নাই। তাদেরকে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাদের বিরুদ্ধে। অর্থমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি কি বলেছেন, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। তো দিস ইজ দ্য প্ল্যান। এবং উনি রনি ভাই একটা কথা বলেছেন, যেহেতু আমার 2/3 আছে আমি যা খুশি তাই করতে পারি। নো, ইউ কান্ট। মবের বিষয়টা আসলে 2/3 থাকলে আপনি যে কোনো কিছু করতে পারবেন না। এর মধ্যে পড়ে না, সেটা বিশেষত সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে আপনি দলীয় লোক নিয়োগ দিতে পারবেন না। এটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভ থেকে আলাদা, বরং এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যে সকল প্রতিষ্ঠানের কাজ, সেখানে আপনার নিরপেক্ষ যোগ্য লোক দিতে হবে। এটাই হচ্ছে। কিন্তু আপনি দিলেন তো একজন দলীয় লোক। এবং আপনি আগের সরকারের একটা প্রায়োরিটি ছিল সংস্কার করা, তারা মন্ত্রী সাহেবকে বসিয়েছেন। এই সরকারের কাজ সম্ভবত ওই যে মানি লন্ডারিং এগুলো নিয়ে যে তদন্ত যতটুকু এগিয়েছিল এটাকে বন্ধ করা এবং ঋণ খেলাপিদের একটা মেসেজ দেওয়া যে আপনাদের আর কিছু কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই জন্য এই ধরনের লোক বসানো হয়েছে। নাহলে বাংলাদেশ সবাই বিএনপিও তো অতীতে স্ট্যান্ডার্ড সেট করেছিল। সালেউদ্দিন সাহেব, ফরাসউদ্দিন সাহেব এই ধরনের লোকদেরকে বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে বসিয়ে বিএনপি একটা স্ট্যান্ডার্ড সেট করেছিল। আজকে আপনি কাকে দিলেন? যাকে আপনি আপনার নির্বাচন পরিচালনা কমিটিতে রেখেছেন। তাহলে কি এখন এখানে একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চোখে পড়ে না? তো এইগুলো যদি আমরা আশা করি যে রনি ভাইদের মতো যারা আছেন তারা অন্তত এই প্রশ্নগুলো বিএনপি করবেন, কারণ এটাই বিএনপিকে ট্র্যাকে রাখার সবচেয়ে ভালো পদ্ধতি। আচ্ছা, এরপর আসেন ফ্যামিলি কার্ডের বিষয়ে। ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমি একটা জিনিস বলি। বিএনপি সরকারকে কোনো একটা পলিসি ব্যাপার দেখাতে পারবে যে আমি এই যে অর্থ সংস্থানটা আসছে, আজকেই দেখেন অর্থমন্ত্রী কি বলেছেন যে ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদেরকে ট্যাক্স বাড়াতে হবে, যার সহজ অর্থ হচ্ছে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস সৃষ্টি হবে, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নাভিশ্বাস সৃষ্টি হবে। একদিকে আপনি অন্তর্বর্তী সরকারের আমলেও বেড়েছে, আমরা যদি একটু পিছনে তাকাই কিছুদিন আগের কথা, অন্তর্বর্তী সরকার একটা অন্তর্বর্তী টাইমের সরকার, তাকে ডিফেন্ড করার দরকার নেই। আমরা সমালোচনা করেছি আমরা ডিফেন্ড করছি না তো। না, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, নতুন সরকার এসে যে দায়িত্বগুলো নিয়ে এসেছিলেন নতুন সরকারের কাছে সেই দায়িত্বের মধ্যে তো এটা পড়ে নাই আসলে। না, আমরা অর্থমন্ত্রী কি শুনতে চাই জানেন? অর্থমন্ত্রী এসে বলবেন যে আমাদের এই যেগুলো টাকা যেগুলো পাচার হয়েছে এগুলো আমরা দেশে ফেরত আনবো। আমার 62%, ওই যে বললেন না আপনি যে টিআইবি রিপোর্ট, অর্ধেক সংসদ সদস্য ঋণগ্রস্ত, ঋণ রিস্কেডিউল করেছেন তারা, খেলাপি বলে তো খারাপ শোনায়, ভদ্র ভাষায় বললাম। এদের এই যে অর্ধেক সংসদ সদস্য তার 62% বিএনপির। তো বিএনপি এই নির্দেশনাটা দিক না প্ল্যানের অংশ হিসেবে যে আপনারা ভাই আপনাদের ঋণগুলো পরিশোধ করেন, ঠিক আছে? এটা না। এবং বাংলাদেশে যারা আপনার করের আওতার মধ্যে পড়ে, মানে ডিরেক্ট কর্পোরেট ট্যাক্স বলেন কিংবা ইনকাম ট্যাক্স বলেন, আপনি সেগুলোর মধ্যে অনেক খেলাপি আছে, আপনি সেখান থেকে আরো উদ্ধারের ব্যবস্থা করেন। এটা না করে আপনি যখন ট্যাক্সের দিকে যাচ্ছেন, মানে যখন আপনি সাধারণ মানুষের মধ্যে এইটার ইম্প্যাক্টটা তৈরি করবেন, তখন কিন্তু আবারও একই জিনিস হবে, মুদ্রাস্ফীতি বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে। তো এই আপনি একদিকে ফ্যামিলি কার্ডের একটা চমক দেখানোর চেষ্টা করছেন, এই ফ্যামিলি কার্ডের আপনি যে দেবেন এতগুলো লোককে, কোথা থেকে টাকা আসবে, এটা আসলে যারা পাওয়ার যোগ্য তারা পাবে কিনা, এরকম কোনো পলিসি পেপার কিংবা কনসেপ্ট পেপার আমরা কিন্তু দেখি নাই। বিএনপি, আমরা না হয় ধরেন প্রোপাগান্ডার মধ্যে আছে, বিএনপি তো প্ল্যানের মধ্যে আছে। তো সেই প্ল্যানটা কোথায় ভাই? আমাদেরকে তো বলতে হবে যে আপনি কিভাবে দিবেন, এটা কিভাবে কোথা থেকে আসবে, এটা ফ্লোটা কি, না করে আপনি একদিকে ট্যাক্স বাড়াবেন, একদিকে ফ্যামিলি কার্ডে গল্প শোনাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভালো হচ্ছে আপনি কিপ ইট সিম্পল। এবং যেটা আমাদের এই মুহূর্তে প্রায়োরিটি সেটা হচ্ছে ইকোনমিকে একটা স্বস্তির মধ্যে দেওয়া। ইন্টারিম সরকার 1.5 বছর সবকিছু করতে পারে নাই। এখন এই সরকার যদি এইটাকে আপনার আরেকটু বেটার জায়গায় আনতে চায়, তাহলে তাকে হচ্ছে ওই পাচারকৃত অর্থগুলো ফেরত নিয়ে আসতে হবে। এই ব্যাপারে আপনি সরকারের মুখে একটা কথাও কি আজকে শুনেছেন বা এই পর্যন্ত শুনেছেন? অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, এগুলো তাদের প্রায়োরিটিতেই নাই, কিংবা বলা যায় এগুলো তাদের প্ল্যানের মধ্যেই নাই। জি সারওয়ার তুষার। ডক্টর মনীষা চক্রবর্তী, আপনার কাছে আসবো যে ভঙ্গুর এই যে অর্থনীতি, আমাদের সেই অর্থনীতিতে ট্যাক্স বাড়ানোর কথা বলছেন, এবং এটি আসলে কতটা বাস্তবসম্মত, এবং যদি সেটা হয়ও এই যে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি, এই বিষয়ে সরকারের এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা ফ্যামিলি কার্ড নিয়ে যেটা দেখলাম যে ফ্যামিলি কার্ড যদি যে পরিমাণ মানুষকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের আসলে অর্থনৈতিক অবস্থা কি এখন এরকম আছে যে এটি দেওয়া কি সম্ভব? ধন্যবাদ। আসলে আমরা বারবারই এই যে সোশ্যাল সেফটি নেট, এটা কিন্তু বারবারই হচ্ছে বিভিন্ন রকম পরিকল্পনার কথা শুনেছি। এর আগে প্রথমে যখন শুরু হয়েছিল এটা 140টা জায়গাতে এটা বরাদ্দ দেওয়া হতো, পরে 95টা সেক্টরে চলে এসেছে। এখনও আমরা দেখি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং মাদারকে ভাতা, নানান রকম ভাতা কিন্তু দেওয়া হওয়ার কথা আর কি, বা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের তো আসলে, আমরা তো ঘরপোড়া গরু, আমরা তো এই ধরনের কিছু দেখলেই আসলে আমাদের মাথায় সেই সম্ভাবনাগুলো চলে আসে, যেটা অলরেডি আপনি আলোচনা করেছেন যে অঞ্চলপ্রীতির বিষয়টা। অঞ্চলপ্রীতির বিষয়ে এখানে শুধু দলীয় সরকারে যে অঞ্চলপ্রীতি করেছে তা কিন্তু নয়। আমরা যদি একটু মনে করি যে গত বছরই কুমিল্লায় বরাদ্দ দেওয়া হয়েছিল 2400 কোটি টাকা, সাতক্ষীরায় বরাদ্দ দেওয়া হয়েছিল 2100 কোটি টাকা। এই কুমিল্লার হচ্ছে 2400 কোটি টাকার বলতে আপনি বলছেন 25-এ, এখানে আপনার হচ্ছে দেবিদার, কুমিল্লার একক দেবিদারেই হচ্ছে 338 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবং আসিফ মাহমুদ, যিনি গত সরকারের উপদেষ্টা ছিলেন, এখন এনসিপির নেতা, তিনি কিন্তু নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি টাকা বরাদ্দ করেছিলেন একটা উপজেলা।
জেলায়, এগুলি তারা প্রপোজাল দিয়েছিলেন এবং প্রপোজাল দিয়েছিলেন আরো বেশি। সেখান থেকে এই জায়গাতে এসে সেটা কিন্তু সেটেল ডাউন করেছিল। পাস হয়েছে কি হয়নি সেটা তো পরের বিষয়, কিন্তু এটা কিন্তু তাদের ইচ্ছা ছিল যে তারা হচ্ছে এভাবে কাজটা করবেন। তো এখানে আসলে গভর্নমেন্ট যদি আরো বেশি দিন থাকতো হয়তো বা এটা পাস হতে পারতো, এরকম জায়গাটি সেটি কিন্তু এখনো যেভাবে বলা হচ্ছে যে বগুড়া থেকে শুরু হওয়া ফ্যামিলি কার্ড, দেখুন ফ্যামিলি কার্ড প্রকল্পটিকে আমরা অবশ্যই বাতিল করতে চাই না, এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটি কখন আসলে ভালো হবে যদি আমরা দেখতাম যে এখানে হচ্ছে আমি কোন আসনের এমপি সেইটা কি প্রধান ফ্যাক্ট হবে, নাকি বাংলাদেশের দরিদ্রতম বিভাগ কোনটা, দরিদ্রতম জেলা কোনটা, প্রায়োরিটির বেসিসটা কি হবে? আসলে প্রায়োরিটির বেসিস কি হবে যে আমাকে কারা ভোট দিবে তাদের জন্য আমি ফ্যামিলি কার্ড দিব, নাকি প্রায়োরিটির বেসিস হবে যে কোন জনগণের এটা সবচেয়ে বেশি প্রয়োজন? বাংলাদেশের 26% মানব দারিদ্র্য সীমার নিচে আছে, আমি তো তাদেরকেই টার্গেট করছি। তাহলে সেই টার্গেটিং এর ক্ষেত্রে কেন আমরা সেইভাবে টার্গেট করব না যে সবচেয়ে বেশি প্রয়োজন কার, সবচেয়ে বেশি প্রান্তিককে, সবচেয়ে বেশি দরিদ্র সীমার নিচে কোন বিভাগটি আছে, কোন জেলাটি আছে, কোন ইউনিয়নটি আছে, আমরা সেইভাবে কি পাইলটিং করতে দেখছি? সেটা তো আমরা দেখছি না। আবার ধরেন এখানে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের পাশাপাশি আপনি আরও একটা বিষয় নিয়ে আসছিলেন, সেটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ যেটা প্রসঙ্গ যে ফ্যামিলি কার্ড এই যে অ্যাকোমোডেট করার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটিকে আমাদের দেশের এই ভঙ্গুর অর্থনীতিতে এখন কি সম্ভব কিনা? আমরা মনে করি এটা সম্ভব, অবশ্যই বাস্তবসম্মত। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ অর্থ আমরা উন্নয়নের নামে লুটপাট হতে দেখেছি, আমরা যে পরিমাণ অর্থ এখানে খেলাপি হতে দেখেছি, যে পরিমাণ অর্থ পাচার হতে দেখেছি, প্রত্যেকটি জায়গা থেকেই আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য অর্থ সংস্থান করতে খুব সমস্যা হয় বলে আমরা মনে করি না। তবে যদি এখন অর্থ সংস্থানের কথা বলে আবার জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপানো হয়, সেইটা আসলে খুব এফেক্টিভ কোনো পদ্ধতি হতে পারে না। এখানে আমরা মনে করি যে অর্থ আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে 10,000 কোটি টাকা দিয়ে কর্ণফুলী নদী, যার উপরে 2টা ব্রিজ আছে, তার নিচ থেকে একটা আন্ডার টানেল, অপ্রয়োজনীয় একটা টানেল করে এখানে কিন্তু অর্থ অপচয়ের মতো ঘটনা আমরা ঘটতে দেখেছি। ফলে মেগা প্রজেক্টের নামে আমরা বারবারই অর্থ অপচয় হতে দেখেছি। সেই জায়গায় যদি কোনো সত্যিকার অর্থে জনগণের জন্য উপকারে আসে, এই ধরনের কোনো সেবা এই টাকা দিয়ে করা যায়, সেটা আমরা মনে করি না যে সমস্যা। কিন্তু সমস্যাটা হয় কখন? সমস্যাটা হয় যখন হচ্ছে এই জায়গাগুলিতে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গাটাই প্রধান হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি দলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আইডি কার্ড সংগ্রহের ঘটনা, বিভিন্ন জায়গায় দলীয় নেতাদের মাধ্যমে ফ্যামিলি কার্ড দেয়া হবে, এই ধরনের কিছু আলাপ, সেগুলি কিন্তু আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি। ফলে যে ঘটনাটি আমরা এর আগেও ঘটতে দেখেছি টিসিবির কার্ড নিয়ে, যে ঘটনাটি আমরা এর আগেও ঘটতে দেখেছি বিভিন্ন রকম ভাতা নিয়ে, ফলে দলীয় লোক, দলীয় আনুগত্য বা দলীয় আসনের ভোটার কিনা, সেই বিবেচনাটা যদি এবারও প্রাধান্য পায়, সেটা আসলে খুব দুঃখজনক অভিজ্ঞতা হবে। কারণ এইবারের সরকার তো আসলে বৈষম্য নিরসনের একটা স্বপ্নের উপর দাঁড়িয়ে তারা এসেছে। এখানে 845 জন যদি আমরা সরকারি হিসাবে ধরি, সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তো জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এই নির্বাচনে সরকার তো তাদের ম্যান্ডেট হাতে নিয়ে ক্ষমতায় এসেছে। ফলে আজকে যদি তারাও এসে সেই একই রকম দলীয়করণের রিপিটেশন ঘটায়, সেটা ফ্যামিলি কার্ডের নামে হোক বা যে কোনো বিষয়ই হোক, সেটা আসলে খুব দুঃখজনক হবে। আবার আরেকটা বিষয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবেন, সেখানে যদি শুধু দলীয় এজেন্ডাই কাজ করে, দেখুন এটা তো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখানে অবশ্যই কোয়ালিটি একটা ম্যাটার করে এবং সেই জায়গাতে আমরা সারা পৃথিবীর উদাহরণগুলিও তো দেখবো, সারা পৃথিবীতেও তো দলীয় সরকারেরাই ক্ষমতায় আছে। তাহলে কি দলীয় সরকারের কি একজন অর্থনীতিবিদ ছিল না? দলীয় সরকারের কি একজন খুব কোয়ালিটিফুল অর্থনীতিবিদ ছিল না? এবং সেখানে আসলে ট্রানজিশনটা কি আরেকটু সম্মানজনক উপায় হতে পারতো না? এখানে কি দীর্ঘদিন ধরে কাউকে নামানোর চেষ্টা হয়েছে, এরকম কোনো ঘটনা তো বাংলাদেশের মানুষ আসলে দেখেনি। ফলে আমরা মনে করি প্রথম থেকেই যদি বিষয়গুলি নিয়ে আরো সতর্ক সচেতন হওয়া যায় এবং সমালোচনাকে যদি পজিটিভলি নেওয়া যায়, সেটাই হবে বর্তমান সরকারের জন্য উচিত কাজ। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মনীষা চক্রবর্তী। রেজাউল করিম রনি, এই যে মেগা প্রজেক্টের নামে যে অনেক বেশি টাকা আমাদের সবসময় দেখি আমরা বিল পাস হচ্ছে, এই বড় বড় প্রজেক্টগুলো আমরা বিগত সরকারের আমলেও দেখেছি অনেক ঘটনা ঘটেছে, অনেক টাকা আত্মসাতের মতো ঘটনা ঘটেছে এবং সব দলই দলীয়ভাবে লাভবান হয়। এখন এবারে বিএনপি সরকারও এসে আসলে তার ব্যতিক্রম কিছু না, এরকম বড় কিছু প্রজেক্ট হাতে নিয়েছে এবং আমি বলছি না যে তারা এ ধরনের আত্মসাৎমূলক কাজ করছে। বড় প্রজেক্ট দুটো নাম বলেন এখন পর্যন্ত হাতে নিয়েছে এবং তারা পরিকল্পনা করছে। তারেক রহমান তার ইশতেহারে বলেছেন যে নদী খননের একটি বিষয় বলেছেন, সেই আপনি যদি নদী খননের বিষয়টা, আচ্ছা আমি প্রশ্নটা শেষ করি, নদী খননের বিষয়টি যদি বড় প্রজেক্ট না হয়, সেটি হয়তো আসছে যখন আপনি দেখবেন প্রস্তাবটা, তখনই বুঝতে পারবেন এটি বড় প্রজেক্ট কিনা। জি, এটা শুরু হবে এবং শুরু হওয়ার পরই হয়তো বোঝা যাবে। এখন এই যে বড় প্রজেক্টগুলো এই সরকারের আমলে বের হচ্ছে এবং তার উপর যে অভিযোগগুলো আসবে বা আসছে,
তো যেমনটা বলছিলেন মনীষা চক্রবর্তী যে এই বড় প্রজেক্ট থেকে আত্মসাতের ঘটনাগুলো ঠেকানোর উপায় কি? কারণ আমরা বিভিন্ন সময় দেখি এখানে আসলে প্রশ্ন করার সুযোগ থাকে না, যে প্রশ্ন যে করবে কি নিয়ে প্রশ্ন করবে, কারণ এটা তো আসলে উন্নয়নমূলক কার্যক্রমে যে প্রশ্ন করার সুযোগ নেই। ধন্যবাদ। তার আগে আমি একটু রেসপন্স করি। এখানে আবারও ন্যারেটিভ দেওয়া হলে এখানে 18 বছর ধরে যে ন্যারেটিভটা আওয়ামী লীগ প্রচার করছে একই ন্যারেটিভ এখনো বিএনপির বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। দেখেন 14 জন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, এর মধ্যে অর্থনীতিবিদ কয়জন ছিল আর আমলা কয়জন ছিল? বেশিরভাগই আমলা ছিল। 14 জনের যে লিস্ট আপনি যদি করেন, এবং এর আগে আমরা দেখছি গভর্নর পালাই যায় নাই, রাখাল বালক আতিউর রহমান, যাকে বিশাল বরপুত্রের ন্যারেটিভের মধ্য দিয়ে এর চেয়ে বড় প্রতিভা অর্থনীতির জাহাজ আইনা বসাইছেন, তারপরে আমাদের ব্যাংক থেকে টাকা লুট করে সুইস কোর্টের মাধ্যমে এখান থেকে আপনার তহবিল লুট হয়ে গেল ব্যাংকের, আমরা দেখলাম চলে গেল। ফলে এই যে আপনার প্রতিভার গল্প শোনানো, দেখেন এটাকে বলে টাইরানি অফ মেরিটোক্রেসি। প্রতিভার গল্প দরকার নেই, আমার দরকার কাজটা। যে লোকটারে নিয়োগ দিছে এটা কোনোভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, প্রথম কথা। নিরপেক্ষতা আমরা দেখছি, ইন্টারিমের আমলে নিরপেক্ষতা বলতে কি জিনিস দেখছি। এখন যে টাকাটা চলে গেছে সে টাকাটা কিভাবে আসবে, আমি আপনাকে এই ব্যাপারে আমরা আরেকটা কোনো পদক্ষেপ শেষ করি। এবং এখানে বলা হলো যে টাকা চলে গেছে, এই টাকার ব্যাপারে বিএনপির কোনো কথা নেই। আমার মনে হয় কেউ নির্বাচন ইশতেহারটা ভালো করে পড়ে দেখে নাই। বিএনপির ইশতেহারটা, বিএনপির ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই সরকার যে টাকাগুলো পাচার হয়েছে বিগত আওয়ামী লীগের আমলে, এই পাচারের টাকা উদ্ধারের ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম নিয়েছিল এগুলোকে অব্যাহত রাখা হবে এবং আরও শক্তিশালী করা হবে, এবং টাকাগুলো ফেরত আনার ব্যাপারে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কগুলোকে জোরদার করা হবে। এটা বিএনপির ইশতেহারের অঙ্গীকার। অথচ এখানে একদম মুখ পুইসা না করে কিন্তু সরকার গঠন করার পরে, সরকার গঠন হয়েছে ভাই, বয়স 12 দিন হয় নাই এখনো। এখনই তার সব বিষয়ে ঘোষণা দিয়ে দিতে হবে যে আমি এটা করবো এটা করবো। একটা করে আসতেছে এজেন্ডা, প্রায়োরিটি অনুযায়ী সে কাজ করতেছে। তার সামনে তো তার একটা ইশতেহার আছে, ইশতেহার অনুযায়ী সে কৃষকের কথা বলছে, এটা গেল। ফ্যামিলি কার্ডের কথা বললো, এটা শুরু করলো। ডেফিনেটলি মনীষা আপা এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। এখানে সবচেয়ে প্রান্তিক জায়গা থেকে আপনার এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে হবে, দলীয় সিন্ডিকেটের বাইরে রাখতে হবে, এটা চ্যালেঞ্জ। এবং সেটা করার ক্ষেত্রে অবশ্যই বিএনপি যে পরিকল্পনা আছে সেটা হলো তারা প্রথমত সবচেয়ে ভালনারেবল বিধবাদের বেছে নিচ্ছে। বিধবারা সবচেয়ে বেশি ভালনারেবল ক্যাটাগরির জনগোষ্ঠীর অংশ, তাদের মধ্যে দিয়ে শুরু করবে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে শুধুমাত্র নির্বাচনী এলাকা বগুড়া বা অমুক এলাকা তমুক এলাকা না, সবচেয়ে প্রান্তিক এলাকা শুধু না, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে অসহায়, সবচেয়ে কিন্তু সেটা তো হয়নি, তার নিজস্ব এলাকা থেকে হয়েছে। আমি তো তার নিজস্ব এলাকা সবচেয়ে প্রান্তিকটা হোক, বগুড়া তো সবচেয়ে প্রান্তিক এলাকা নয়। এটা তো একটা জাতীয় প্রকল্প, এটা তো শুধু বগুড়ার লোকের মধ্যে পাচ্ছে আর কেউ পাবে না তা না। ডেফিনেটলি এটা সবচেয়ে দরিদ্রতম এলাকা থেকে করলে সবচেয়ে ভালো হইতো, এই বিষয়ে তো কোনো বিতর্ক থাকার সুযোগ নেই। কিন্তু এখান থেকে হওয়ার মধ্যে দিয়ে এটা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হবে যে এটা প্রপারলি হচ্ছে কিনা এটা মনিটর করা, এটা দলীয় লোকজন এটা খাইয়ে ফেলতেছে কিনা, হ্যাঁ এটা জাতীয়ভাবে আসলে মানুষের উপকার করছে কিনা এটা। ফলে এইটা আমি বলি যে দেখেন, একটা হলো সমালোচনা আর একটা হলো বিষোদ্গার প্রপাগান্ডা, এই দুইটাকে আলাদা করতে হবে। বিএনপি আজকে খুবই অসহায়, তার লোকরা ছাড়া, তার সমালোচনা করার, তার সমর্থকরা ছাড়া আর কেউ নাই। হয় আপনার তিলরে তাল বানাচ্ছে অথবা তালরে তিল বানাচ্ছে। এতে করে প্রপার যে জায়গায় ডেভেলপমেন্ট দরকার, প্রপার যে জায়গায় ক্রিটিক করা দরকার বিএনপির, সেই জায়গাটা করা হচ্ছে না। এই জায়গায় শুধু বিএনপিকে তার এখন নিজেদের লোকের উপর ডিপেন্ড করতে হচ্ছে সমালোচনার জন্য, যেটা তার বিরোধী পক্ষদের করার কথা ছিল। আমার কাছে রেজাল করিম রনি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 সালের জন্য মনোনীত হয়ে পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, সেগুলি আমলে নেওয়া হয়েছে। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে 41 বছর আগে তিনি কর্নেল তাহেরকে নিয়ে মোহন রায়ের লেখা তাহেরের স্বপ্ন কবিতাটি অন্যতম বলে জানান যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে তার ফেসবুক পেজে, যখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তখন তিনি তাকে নিয়ে আঁকা একটি কার্টুন শেয়ার করেছেন। তখন তিনি তাকে নিয়ে আঁকা কার্টুনটা শেয়ার করতে পেরেছেন ফেসবুকে, কিন্তু এখন 41 বছর আগের কবিতাটি তিনি নিতে পারেননি, তার যে পদক স্থগিত করা হলো, এর কি ব্যাখ্যা দেবেন আপনি? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এটা 2025 সালের প্রস্তাবিত কমিটির পুরস্কার। বাংলা একাডেমিতে ডিজিকে এই ইউনূস সরকারের আমলে নিয়োগকৃত শ্রদ্ধেয় আজম ভাই, তারপরে এই কমিটি আপনার পুরস্কার সিলেকশন করে যেই ফেলো গ্রুপ, এর মধ্যে 90% থাকে সবসময় আওয়ামী লীগ এবং একটা বিশিষ্ট পত্রিকার লোকজন, হ্যাঁ একটা বিশেষ পত্রিকার লোকজন। তো এর মধ্যে এবং মোহন রায়হান হলো বিএনপির ঘরের লোক। হ্যাঁ, এবার তাহার পুরস্কার বাতিল করছে ঘোষণা দিয়া, দোষ তাহলে বিএনপির। এই ন্যারেটিভ হলো এটা। এবং যদি কারণটা এটা হয়ে থাকে, আমি আসলে জানতে চাচ্ছি একজন কবি কি নিয়ে কবিতা লিখবে, আমি বলি একজন কবি কি নিয়ে কবিতা লিখবে, এইটা খোঁজ করার এখতিয়ার কারণ নাই এটা। সে
আপনার তাহেরকে নিয়ে লিখবে নাকি ডন রে নিয়ে লিখবে নাকি তার বউরে নিয়ে লিখবে না বান্ধবী নিয়ে, তার ব্যাপার। আপনি তারে পুরস্কার দিবেন তার সাহিত্য গুণ দেখা। এখন এটা দেওয়ার পরে হ্যাঁ, তাইলে আপনি এখন বলতেছেন এই যে বাংলা একাডেমির ডিজিও এই কথা বলছে তদন্ত করা হবে, এটা নেক্কারজনক। কিসের তদন্ত? আপনি তো তদন্ত আগে করবেন পুরস্কার দেওয়ার আগে। তদন্ত কি? তার সাহিত্য গুণ দেখে তারা পুরস্কার দিবেন। সে তাহারকে নিয়ে কবিতা লেখুক, শেখ মুজিবকে নিয়ে লেখুক, জিয়াউর রহমানকে নিয়ে লেখুক, যারে খুশি তার নিয়ে লেখুক, আপনি তার সাহিত্য গুণ দেখবেন। সাহিত্য গুণ না, এখন আপনারা আসছেন 41 বছর 41 বছর আগের তাহেরের কবিতা, এই তাহেরের নিয়ে কবিতা লেখার পরেও তো মোহন রায়হান বিএনপির লোক। আচ্ছা, সে তো তারেক রহমানের সাথে দেখা করে আসছে। আচ্ছা, তার মানে পুরা ন্যারেটিভটার মধ্যে এখানে বাংলা একাডেমি ডিজি হলো ডক্টর ইউনূসের নিয়োগ করা, পুরা এখানে বিএনপি এখনো তার লোকজন সেট আপ করে নাই। হ্যাঁ, এবং কমিটিটা হইলো, পুরস্কারটা হলো 2025 সালের, কিন্তু দোষটা হইলো বিএনপি। এটা হলো রাজনীতি। এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ, রনি ভাইয়ের ফ্যাক্টের পরে এবার আমার ন্যারেটিভটা একটু শোনেন। বাংলা একাডেমি সিলেক্ট করেছিল, এটা বাতিল করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, এবং যেটা হলো কান ভারী করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কান ভারী করার, এবং কানটাকে ভারী করেছে নিশ্চয়ই বিএনপি লোকেরাই ভারী করেছে যে এই লোক তো আপনার 41 বছর আগে অমুক অমুক কবিতা লিখেছে। এবং এরপরে আপনি খোঁজ নিলে জানতে পারবেন, এবং আমি রনি ভাই এটা জানেন না, আমি এটা বিশ্বাস করি না, উনি জানেন, কিন্তু রনি ভাই ফ্যাক্টের মধ্যে এমনভাবে আটকে গেছেন যে উনি আর এগুলো খেয়াল করতে হয়তো পারছেন না। সেটা হচ্ছে যে বাংলা একাডেমি ওয়াজ ফার্ম যে এইটা ওনাকে দেওয়া হবে, মানে ওনাকেই দেওয়া হবে, কিন্তু ওনাকে আগের দিনে সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে এটা না করে দেওয়া হয়েছে। এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে আপনি একজন আইনজীবীকে, এইটাই হলো প্ল্যান, এটাই হচ্ছে বিএনপির সেই মহাপরিকল্পনা যে একজন আইনজীবীকে আপনি বসিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, যিনি তার প্রথম যে মহাবাক্যটা আমরা তার মুখ থেকে শুনেছি বা মহান বাণী শুনেছি সেটা হচ্ছে আমাদের সোনু নিগম লাগবে। এটা বলেছেন কিন্তু উনি, যে আমাদের দেশে আমরা এমন সংস্কৃতির এমন একটা বারবারন্ত করব যে আমাদের দেশে সোনু নিগম লাগবে, আমাদের দেশে ওই নেহা কাক্কর না কি যেন, মানে যারা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেকেন্ড মানে ক্যাটাগরি, তাদেরকে লাগবে আমাদের এই সংস্কৃতি মন্ত্রী। তো আপনি যদি আইনজীবীকে সংস্কৃতি মন্ত্রণালয়ে বসান, এরকমই তো হবে, এটাই তো প্ল্যান। এবং এই যে আমি সরকার এসেছি 2/3 নিয়ে এসেছি, সুতরাং আমি আমার কর্মসূচি এবং পরিকল্পনা অনুযায়ী লোক বসাচ্ছেন তো, এবং সেটার ফল তো আমরা পাচ্ছি। যে আপনাকে কান ভারী করে, ঠিক আছে, এটা আগের কমিটির প্রস্তাব করা, সেটাই তো হবে, কারণ এই সরকারটা তো গেছে কয়েকদিন আগে। তো এখন আপনি নতুন সরকার এসেছেন, আপনি সেই পুরস্কারটা দিতে গেছেন, এবং দেওয়ার পরে যখন আপনাকে কান ভারী করা হয়েছে, আপনি সেই কান ভারীতে বেঁকে বসলেন। আপনারা নিজস্ব কোনো অ্যাসেসমেন্ট কিংবা পরিস্থিতি জরিপ করার কোনো মেকানিজম নাই। এবং এটা যখন সমালোচনা হবে তখন আপনি বলবেন ভাই এই যে বিএনপির বিরুদ্ধে, বিএনপি ন্যারেটিভের শিকার। তো বিএনপি এত ন্যারেটিভের শিকার হয় কেন? যে আপনি একজনকে ঘোষণা করেছেন, ঘোষণা করার পরে কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে আপনি স্থগিত করে দিচ্ছেন, এটা তো একজন কবিকে অসম্মান করা। এবং সেটা ঘোষণা করতে আপনি তো সরকারে আসছেন, আপনি তাকে এর আগে আপনি তো তাকে, আরে ভাই আপনি তার 25 সালের পুরস্কার, বাংলা একাডেমি ঘোষণা করতে 25 সালের পুরস্কার, আপনি তাকে ডিজি কে আজম, আরে ভাই ডিজি কি এটা করছে নাকি? আপনি খুঁজবেন পুরস্কার ঘোষণা করে কে, পুরস্কার কমিটির প্রধান কে? হ্যাঁ না, পুরস্কার তো আপনি দিচ্ছে কে? শেষ পর্যন্ত এটা আটকাইলো কে? আটকাইলো কে? বাংলা একাডেমি। নো, আপনি জানেন আগে, আমি জানি, আমি সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলছি, আমি ফারুকের সাথে আমি কথা বলছি। এটা ফারুকী হন সংস্কৃতি মন্ত্রী না, আপনি এটা ঘটনা জানার জন্য ফারুকের সাথে কথা বলছি, সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলছি, কিন্তু আচ্ছা আমি শেষ করি, আচ্ছা আমি শেষ করি। সেটা হলো যে আপনার পরে আমি ডিটেইল বলতেছি। এই তো আগের মহড়াও হইছে আগের দিন, যে ওই কিভাবে পুরস্কার দিতে হবে ইত্যাদি। মনে হয় বিএনপি লোক, তার পুরস্কার না দিলে তো বিএনপি লোক, সমস্যা তো বিএনপি। উনি আসলে যাতে হলো উনি জাসদের লোক, আপনি তাকে বিএনপি বানাইতেছেন। সে নিজে বিএনপি লোক মনে করে, বিএনপি লোক বলে তো হোক, সে বিএনপি লোক। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা আসলে বিএনপি হলো সেই দল যারা আপনার স্টেজ থেকে বিএনপি সাংবাদিককে নামাই দেওয়া হয় নাই, ওই যে আমাদের ভাইকে। আচ্ছা, এই প্রসঙ্গটা আমার মনে হয় চলতে থাকবে। আমরা বিএনপি লোক, এটা দিয়ে তো আপনি অপরাধটাকে লঘু করতে পারবেন। বিএনপি করবে না তার লোকরে, সে তার লোকরে পুরস্কৃত করতে চাইবে রে ভাই। জি, ডক্টর মনীষা চক্রবর্তী, আমি আসলে একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে এই আলোচনা চলমান, একেবারে আসলে শেষের দিকে চলে এসেছি। ঝালকাঠিতে নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নিয়েছেন। এই ঘটনা প্রথম না বাংলাদেশে, এর আগেও হয়েছে, অনেক সরকারের আমলে আমরা দেখেছি। এই যে অপরাধ করলে আইনের আওতায় বিচার হবে, কে কোন মামলা কারাগারে আছে, সেই বিবেচনার বাইরে গিয়ে একজন বন্দীর প্রতি যে আচরণ, এটাকে কিভাবে দেখেন? খুবই খুবই দুঃখজনক। এবং আমরা এর আগে, এটা তো ব্রিটিশ আমল থেকে আমরা দেখি যে ডান্ডাবিড়ি পরিয়ে তারপরে হচ্ছে এই ধরনের বন্দীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা আসলে এক ধরনের খুবই কর্তৃত্ববাদী এবং এক ধরনের খুবই অমানবিক আচরণ বলে আমরা মনে করি। একজন মানুষ তার বাবার জানাজায় অংশ নেবেন, সেখানে 5 জন পুলিশ, 10 জন পুলিশকে একজন মানুষকে আটকে রাখার জন্য যথেষ্ট না, তিনি তো আর সুপারম্যান নন। ফলে 5 জন 10 জন পুলিশ পাহারা দিয়ে তাকে নিয়ে আসার পরও কেন বাবার জানাজায় দাঁড়ানো একজন মানুষকে ডান্ডাবিড়ি পরিয়ে তাকে দাঁড় করাতে হবে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সরকার যেহেতু অনেক বিষয়ে পরিবর্তনের কথা বলছে, তারা যদি এই বিষয়গুলি খেয়াল না করে, এগুলিকে যদি অগুরুত্বপূর্ণ মনে করে, এটা খুবই দুঃখজনক। মোহন রায়ান প্রসঙ্গে একটু বলতে চাই যে এটা আগের দিন কবিকে
সেখানে হচ্ছে মহড়া করানো হয়েছে, তাকে কিভাবে পুরস্কার দেওয়া হবে সেটা এই সরকারই করেছে, এই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ই করেছে। এবং পরের দিন তাকে যেভাবে ওখানে উপস্থিত হওয়ার পরে যেভাবে তাকে বলা হয়েছে পুরস্কার দেওয়া হবে না, এটা আনপ্রেসিডেন্টেড এবং এটাকে কোনোভাবেই কারো ডিফেন্স করাটা উচিত না। এবং কর্নেল তাহেরকে নিয়ে কবিতা লেখার কারণে বিএনপি যদি এটা করে থাকে তাহলে এটা একটা দলীয়করণের একটা পরিষ্কার উদাহরণ, যেটা সংস্কৃতি জগতে বা একটা সাহিত্য জগতে এটা খুবই খারাপ একটা উদাহরণ হয়েছে বলে আমরা মনে করি। এবং কর্নেল তাহেরের ব্যাপারে আসলে তাহলে কি কেউ কবিতা লিখবে না? কর্নেল তাহেরকে নিয়ে কি উপন্যাস লিখবে না? এই দেশে তো কর্নেল তাহের বামপন্থী আন্দোলনের যে কোনো মধ্যে বিষয়ে আসলে কবিতা লেখার অধিকার রাখেন, এটি তার ব্যক্তি স্বাধীনতার মধ্যেই পড়ে। একদম শেষের পর্যায়ে চলে এসেছি, রেজাউল করিম রনি একদম ছোট করে শুনতে চাই। এটা প্রবলেমটা হচ্ছে কর্নেল এই মোহন রায়হান ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি একটা ইডিওলজিক্যাল কনজারভেটিভিজমের উত্থান হচ্ছে। এখানে বাম, আওয়ামী লীগ, জামাত একেবারে শেষ পর্যায়ে সব এক কাতারে, এবং যেখানে এই যে ঘটনার সাথে বিএনপির ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কারণ আমি কথা বলছি ফারুকের সাথে, কথা বলছি সংস্কৃতি সংস্কৃতি মন্ত্রী নিজে বলেছেন তার নামে অভিযোগ আছে। এটা বাংলা একাডেমি বলা হয়েছে। আমি আপনাকে প্রথম আলোর লিংকটা দেখাতে পারি। আমি দেখছি প্রতিমন্ত্রী বলেছেন যে মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং তখন বলা হয়েছে এটা কি কর্নেল তাহেরের কবিতার বিষয়ে অভিযোগ, তখন বলেছে হ্যাঁ সেটাও একটা অভিযোগ, এই জন্য তাকে আপাতত পুরস্কার দেওয়া হয়নি, আমরা অভিযোগ যাচাই করে দেখবো। এটা প্রথম আলোর 26শে ফেব্রুয়ারির নিউজ। আমি বলি আমি এখানে আরো নিউজ আছে, সেইটা বলা হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে, এবং বাংলা একাডেমি একটা সাহিত্য প্রতিষ্ঠান। এইটা আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বাংলাদেশ এখনো এখানে তাল্লুক দেয়। বিএনপি পছন্দের ডিজে থাকলে আর সাহিত্য থাকতো না। ডক্টর মনীষা